আসসালামু আলাইকুম। আমি তারিক হাসান হীরা। বর্তমান ঠিকানা উত্তরা, ঢাকা ১২৩০। আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি তখন আমার গ্রামের বাড়ি থাকি। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা। গ্রামের নাম বলতে সংকোচ বোধ করছি। অর্থাৎ গ্রামের নামটা তিনি বলতে চাইছেন না। আমি তখন মাত্র ৫ম শ্রেণীর ছাত্র, তবে বুঝতে শিখেছি সবকিছুই। বয়স ১০ কি ১১ বছর। আমার বাড়ি থেকে আমার নানু বাড়ি কাছেই। হঠাৎ একদিন বিকেলবেলায় আমি আমার নানা বাড়ি বেড়াতে যাই। তখন আমন ধান কেটে ঘরে তোলার সময়। নানু আমন ধান সিদ্ধ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। যে বড় পাতিল দিয়ে ধান সিদ্ধ করছিল নানু, সেটা আমার মামির বাড়ি থেকে আনা, অর্থাৎ আমার মামার শ্বশুর বাড়ি থেকে আনা। আর মামার শ্বশুর বাড়ি ছিল নানু বাড়ির থেকে খুব কাছেই। ধান সিদ্ধ শেষ হওয়ার পর নানু আমাকে বলল, নানু ভাই, এই ধান সিদ্ধর পাতিলটা তোমার মামিদের বাসায় দিয়ে আসো। মামির বাড়িতে যাওয়ার রাস্তাটা ওই সময় বেশ ছমছমে ছিল। একে তো গ্রামের রাস্তা, মোটামুটি জনমানবহীন, তার উপরে একেবারে জংলা পরিবেশ। আবার এই জঙ্গলের পাশে ছিল একটা পুরাতন কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকের পাশেই একটা বড় কদম ফুল গাছ, যেটাও খুব ভুতুড়ে লাগতো। এই রাস্তা দিয়ে অনেকেই অনেক ঘটনার শিকার হয়েছে, অনেকেই অনেক কিছু দেখেছে এই বিভিন্ন গাছের ফাঁক ফোকর দিয়ে। এছাড়াও এই জায়গাটাতে অদ্ভুতভাবে অনেকেই অ্যাক্সিডেন্ট করেছে, যেটা একটা গ্রামের রাস্তায় সাধারণত হয় না। আমি একা পাতিলটা নিয়ে যেতে সংকোচ বোধ করছিলাম। পাশের বাড়ির টিপু নামের এক ছেলেকে আমার সাথে যেতে বলি, কিন্তু সন্ধ্যা হওয়ায় সে আমার সাথে যেতে রাজি হলো না। তাই আমি একাই ওই ধান সেদ্ধর কালি ভর্তি পাতিলটা নিয়ে আমি হাঁটছি। যখন আমি হাঁটতে হাঁটতে ওই পুরাতন কমিউনিটি ক্লিনিকের কাছে গেলাম, তখন পেছন থেকে শুনি কে যেন আমার নাম ধরে ডাকছে। আমি একটু ভয় পেতে লাগলাম। পেছনে তাকিয়ে দেখি ওই টিপু নামের ছেলেটা আমাকে ডাকছে। আমি ওই জায়গায় দাঁড়িয়েই থাকি। ওর দিকে তাকিয়ে আমার বেশ অদ্ভুত লাগে। কেমন যেন ভাসছে, ভাসছে মনে হয় ওকে। ও দৌড়ে এসে আমাকে বলল, "চলো আমরা দুজনেই পাতিলটা ধরে নিয়ে যাই।" আমিও তাই করি। আমি তখন ওকে বললাম যে, "কিরে, আমি ডাকলাম তখন তো আসলি না। এখন কেন আসলি?" ও বলল যে, "তোর নানু আমাকে পাঠাইছে।" আসলে না, নানু ওকে আমার নানু পাঠিয়েছে না, ওটা টিপু ছিল। ও আমাকে বারবার আস্তে হাঁটার কথা বলছিল। আস্তে, আস্তে হাঁটতে বারবার বলছিল সেই ছেলেটা। আমি বলছিলাম যে, "আরে ভাই, তাড়াতাড়ি হাঁট। রাত হয়ে যাচ্ছে।" রাত হয়ে গেলে এই রাস্তা দিয়ে একা, একা আমি কিভাবে যাব? ও বলল, "আমার পায়ে জুতা নেই। ভাঙা রাস্তা দিয়ে আমার হাঁটতে পা ব্যথা পাই।" অর্থাৎ সেই ছেলেটা তখন বলল যে, "আমি হাঁটতে বলছি কারণ হচ্ছে আমার পায়ে জুতা নেই। আমি জোরে হাঁটলে বিভিন্ন কিছুর সাথে আমি পায়ে ব্যথা পাচ্ছি।" আমি তখনও ওর পায়ের দিকে লক্ষ্য করিনি। কিছুক্ষণ হাঁটার পরে যখন আমাদের বাড়ির পাশে এলাম, তখন ও বলতে লাগলো যে, "আমি আর যেতে পারব না। তুই এটা নিয়ে যা।" এই বলে সে পাতিলটা ছেড়ে দিয়ে একা চলে যেতে লাগলো এবং বলতে লাগলো, "আমি সামনে দাঁড়াবো, তুই পাতিলটা রেখে তাড়াতাড়ি আসিস।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" এই বলে কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে দেখি ও নেই। একেবারে হাওয়া। আমি তখনও কিছু মনে করি না। আমি মনে করলাম যে ও হয়তো একটু দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়ে আছে। এরপরে আ আমি পাতিল নিয়ে মামিদের বাড়িতে চলে এলাম। মামিদের বাড়িতে এসে আমি মামিকে ডাকলাম। মামির মা, অর্থাৎ মামার শাশুড়ি ঘর থেকে বের হয়ে আমার হাত থেকে পাতিলটা নিল। মামি এসে বলল যে, "হীরা, ঘরে আসো।" আমি বললাম যে, "না মামি, রাস্তার মাথায় টিপু দাঁড়ায় আছে। আমার জন্য অপেক্ষা করছে। রাত হয়ে যাচ্ছে। আমি চলে যাই মামি।" মামি একটা চিপসের প্যাকেট হাতে দিয়ে বলল, "সাবধানে যাও।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে মামি, আমি আসি।" এ বলে আমি তাড়াতাড়ি মামিদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠি। এদিকে সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হয়ে যাচ্ছে। রাস্তায় উঠে টিপু খুঁজছিলাম আমি। হঠাৎ কিছুক্ষণ পরেই দেখি টিপু মস্ত জঙ্গলের মাথায় একটা মাদ্রাসার পাশে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি হেঁটে তার কাছে যাই এবং দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সেই জঙ্গলের মাঝপথে ও আমাকে চিপসের প্যাকেটটা ছিঁড়তে বলে। সন্ধ্যার সময় জঙ্গলের পাশে চিপস খাওয়ার দরকার নেই। আমি বললাম যে, "বাড়িতে গিয়ে খাবো চল।" কিন্তু বারবার বলায় আমি তার হাতে চিপসের প্যাকেটটা দিয়ে দেই এবং সে চিপসের প্যাকেট ছিঁড়ে খেতেও লাগলো।
আমি তখনও বুঝতে পারিনি যে এটা টিপু না, অন্য কিছু। এবার দুজন চিপস খেতে, খেতে যখন কদম গাছটার জায়গায় গেলাম, তখন আমার হাত থেকে একটা চিপস রাস্তায় পড়ে যায়। আর তখন আমি নিচের দিকে তাকাই আর যা দেখতে পাই, সেটা দেখার পরে আমি ভীষণ রকমের ভয় পেয়ে যাই। আমি দেখি ওর পায়ের গোড়ালিটা ছিল সামনের দিকে এবং পায়ের পাতাটা ছিল পেছনের দিকে। আর ওর পায়ের লোম এবং পায়ের গঠন বেশ শক্ত ও লম্বা এবং পুরো গায়ে পুরো পায়ে লম্বা, লম্বা লোম রয়েছে এবং নখ রয়েছে বড়। এটা দেখে আমি একটা চিৎকার দিয়ে উঠি। ওর পায়ের পাতাটা অনেক কালো এবং বড় ছিল, যেটা স্বাভাবিক মানুষ থেকে একেবারে সম্পূর্ণ আলাদা। আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায় এবং আমি চিৎকার করেও চিৎকার করতে পারছিলাম না। হঠাৎই দেখি আমার পাশ থেকে ও উধাও হয়ে গেল। আমি এবার পুরো থরথর করে কাঁপতে, কাঁপতে দৌড় দেই এবং ওই পুরাতন কমিউনিটি ক্লিনিকের সামনে এসে আমি পড়ে যাই। আমার হাঁটু, কনুই সব জায়গায় ক্ষত হয় এবং রক্ত পড়তে লাগলো। তবুও আমি উঠে দৌড়ে নানুদের বাড়িতে না গিয়ে আমাদের বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কাউকে কিছু না জানিয়ে পানি খাই এবং ক্ষতস্থানে মলম লাগাই। মনে, মনে অনেক বেশি ভয় পেতে থাকি। রাতে যখন পড়তে বসলাম তখন বারবার শুধু এই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসতে লাগলো। ঐদিন রাতে আমার বিছানায় না ঘুমিয়ে আমি আপুর সাথে ঘুমাতে যাই, কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসে না। আমি শুধু ওই পায়ের দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। কিছুক্ষণ পর সারা শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম। সেই সাথে শরীরে প্রচন্ড জ্বর। ঘুমাতে না পেরে মাকে ডাক দিলাম। মা শরীরের অবস্থা দেখে অনেক খারাপ। গভীর রাতে নাকি দরজা খুলে কয়েকবার বাহিরে যাওয়ার চেষ্টা করছিলাম আমি, যা সকালে আর আমি মনে করতে পারছিলাম না। সবাইকে নাকি বলছিলাম আমাকে আমার সেলিম স্যার ডাকছে। পরদিন সকালে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। আমার পা গুলো একেবারে অবশ হয়ে গেছিল। তারপর দীর্ঘদিন কবিরাজের সাথে ঝাড়াফিরা করানোর পরে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে উঠি। তবে ওইদিন রাতে আমি যা দেখেছিলাম সেই দৃশ্যটি এখনো আমার চোখের সামনে। আমি চাইলেই আনতে পারি। আর এখনো আমি মানুষের পায়ের দিকে তাকাতে মাঝে, মাঝে ভয় পাই। আশা করি আপনারা আমার সাথে ঘটে যাওয়া বিষয়টি শেয়ার করবেন। ধন্যবাদ। ঘটনাটির সময় ১৯৭৩ সাল, বেশ অনেক আগের ঘটনা। ঘটনাটির স্থান পাবনা জেলার পাকশি, আমরা যেটা পাকশি বলি আর কি। আপনার পাকশির নাম শুনেছেন, বিশেষ করে পাকশিটা কিন্তু হার্ডিঞ্জ ব্রিজের জন্য আমরা বিখ্যাত। পাকশিটা আমরা মানে হার্ডিঞ্জ ব্রিজের নামই আসলে চিনি, পাকশি ব্রিজ, পাকশি হার্ডিঞ্জ ব্রিজ বলে আমরা সবাই চিনি। তো আমি এই পাকশির একটি ঘটনা বলবো। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা পাকশিতে গিয়েছেন, আমি একটু এনভায়রনমেন্টটা বলি। আপনারা যদি এখন যান, আপনারা কিন্তু যাওয়ার সময় দেখবেন যে পাকশির এক পাশে নির্মাণযোগ্য হচ্ছে, খুব আলো, অনেক কিছু, কিন্তু আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। একটা পাশ যেমন আলো, আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। বিশেষ করে আপনারা যদি পাবনা থেকে ভেড়ামারার দিকে যান, আপনারা হাতের বাম পাশে আপনারা বিশাল দেখবেন যে সরকারি অবকাঠামো নির্মিত হচ্ছে, কিন্তু হাতের ডান পাশে দেখবেন একদম শুনশান, নীরবতা, অন্ধকার, তেমন কিছুই দেখা যায় না। ঠিক মনে হবে যে এক পাশে দিন আর এক পাশে রাত, এরকম মনে হবে। তো যেই পাশটাতে অন্ধকার মনে হয়, ওটা দিনের বেলাতেও এখন পর্যন্ত সেই জায়গাতে লোকবসতি খুবই কম। পাকশি যে স্টেশনের পাশে যে বিশাল জায়গা রয়েছে, রেলের জায়গা, সেখানে কিন্তু অনেক হন্টেড স্টোরি রয়েছে। সেই আশেপাশে যে গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোতেও কিন্তু অনেক স্টোরি রয়েছে। আমি আজকে এমনই একটি স্টোরি আপনাদেরকে বলবো। তো সেই স্টোরিটা একটি কুয়া কেন্দ্রিক, একটা কূপ বা কুয়াকে কেন্দ্র করে আজকে আমাদের স্টোরি। যারা পাকশিতে আছে, পাকশির যদি কেউ আমার এই গল্পটা শুনে থাকেন বা পাকশির ওদিকে কেউ গিয়েছেন, তারা আমার ঘটনার সঙ্গে একটু মিলিয়ে নিতে। ঘটনাটি আমি শুনেছি পাকশিতে ফুরফুরা শরীফের একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থীর কাছে আমি এই গল্পটি শুনেছি। সেই শিক্ষার্থীর নাম হচ্ছে হাফেজ নাইম।
এই হাফেজ নাইমের কাছ থেকে আমি এই ঘটনাটি শুনেছি। তা আশা করছি আপনাদের ঘটনাটি সবার ভালো লাগবে। ঘটনাটির সময়কাল আমি আগে বলেছি 1973 সাল। হার্ডিন্স ব্রিজ থেকে কেউ যদি পাকশির মেইন বাজারের দিকে যেতে যায়, এখন পর্যন্ত হাতের দুপাশে বিশাল বড় বড় গাছ রয়েছে, শতবর্ষী এক একটা গাছ। এখনো সেদিক মানে আপনার দিনের বেলা যেতে গা ছমছম করবে। সেই এই পাকা, এখন তো পাকা রাস্তা হয়েছে, দুই পাশে গাছগুলো রয়েছে। তো আমরা যদি ওই দিকে যেতে থাকি, যে যাওয়ার সময় হাতের ঠিক বাম পাশে আমাদের একদম ফাঁকা জায়গা পড়বে। আর ওই ফাঁকা জায়গাটা আরেকটু পার হয়ে গেলেই মানে পদ্মা নদী। ওই জায়গাগুলোতে এখনো ওইভাবে জনবসতি নাই। তো ওই জায়গাতে একসময় বেশ একটু ঝোপঝাড় এরকম ছিল আর কি। ওই ঝোপঝাড়ের মধ্যে ব্রিটিশ পিরিয়ডের একটি কুয়া ছিল। বলা হয় যে হার্ডিন্স ব্রিজ যখন তৈরি করা হয়, ওই তৈরি করার সময় খাওয়ার পানির প্রয়োজন ছিল, তখন ওই জায়গাটাতে একটা কুয়া খনন করা হয়েছিল। তো ওই কুয়াটা মানে ওরকমই পড়ে আছে, এরকম বলা হতো আর ওই ঝোপঝাড়ের মধ্যে। অনেকে কিন্তু ওই ঝোপঝাড়ের ওদিকে দেখা যেত যে আপনার গরু ছাগল এগুলো বেঁধে রাখতো, এরকম কিন্তু হতো। তো এভাবেই যখন একটা সময় আস্তে আস্তে যখন ঝোপঝাড় কমে আসে, কুয়ার ওই জায়গাটা উন্মুক্ত হয়ে পড়ে। কুয়ার মধ্যে কিন্তু পানি ছিল, কুয়ার মধ্যে পানি ছিল এবং কুয়া কেন্দ্রিক কিছু অদ্ভুত কথা প্রচলিত ছিল। যেমন ওই কুয়াটা কিন্তু খুব বেশি গভীর ছিল না, নিচে পানি দেখা যেত। কিন্তু ওই কুয়াতে যদি কেউ শব্দ করত, কোনো প্রতিধ্বনি ফিরে আসতো না। আমরা দেখেছি, আমরা তো নর্মালি জানি সাধারণত 16.5 মিটার দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু আমরা কোনো প্রতিধ্বনি পাই না। কিন্তু ওই কুয়াটি প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, মানে নিচের পানিটা দেখা যেত প্রায় 20 মিটারের মতো গভীর ছিল। কিন্তু ওখানে কোনো শব্দ করলে কোনো প্রতিধ্বনি ফেরত আসতো না। এটা অনেকেই চিন্তা করতো কি ব্যাপারে, এই কুয়াতে কথা বললে কথা ফেরত আসে না। আর একটা বিষয় হলো, ওই কুয়াতে বহুত কিছু শব্দ হতো। শব্দ বলতে কেমন, যে মনে হতো যে কুয়ার পানির মধ্যে বড় বড় মাছ রয়েছে, এরকম মাছের মতো শব্দ। মাছ যেভাবে পুকুরে শব্দ করে এরকম শব্দ হতো। আর একটা বিষয় হতো, সেটা হচ্ছে যে কেউ যদি খুব মানে ভালো করে কুয়ার মধ্যে যদি কান পাততো, তখন ওর মধ্যে অসংখ্য মানুষের কথা বলার শব্দ শোনা যেত। এই টাইপের বিষয় ওখানে ছিল। অনেকের কাছে এই কথাগুলো মানে প্রচারিত হয়ে যায় যে ওখানে এরকম এরকম আছে। তো অনেকে কুয়ার ওখানে দেখতে যায়, কেউ কান পাতলে কেউ শব্দ শোনে, কেউ শোনে না। কিন্তু ওই যে ভেতরে যে মাছ রয়েছে, ওরকম পানি নড়াচড়া করে উঠতো, বা মাছ যেভাবে একটু ঢেউ সৃষ্টি করে ওরকম ঢেউ সৃষ্টি হতো। তো এরকম মোটামুটি সবাই দেখতো। এবং এটা ঠিক যে এই যে শব্দ করলে যে শব্দ ফেরত আসতো না, এটাও ঠিক, এটাও সবাই করতো। কিন্তু ওই যে কান পাতলেই যে অনেক মানুষের কথাবার্তা বলার শব্দ, এই জিনিসগুলো সবাই সবসময় শুনতো না। কেউ শুনতো কেউ শুনতো না, বিষয়টা এমন ছিল। তো এর মধ্যে ঘটনাটি যেটা ঘটে আর কি, এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার ছেলেকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। তো ওই ভর্তি করানোর পরে ওই ছেলের যে সহপাঠী, এই সহপাঠীর কাছে হাফেজ নাইমের কাছে গল্প করেছে যে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল। তো ওই ঘটনাটি বেসিক্যালি আমি সংগ্রহ করতে পেরেছি, সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এই যে মুরব্বী, তো এই মুরব্বী যিনি ছিলেন, ওনার নামটা কিন্তু আমি আসলে জানতে পারি নাই, বা আমি একবার হালকা শুনেছিলাম, আসলে আমার মনে নেই ওনার নামটা আসলে কি। তো আপনারা একটা নাম মনে মনে চিন্তা করে নেন, চিন্তা করেন নাম, ওনার নাম আব্দুল আলিম, এরকম একটা চিন্তা করে নেন। কারণ ওনার এক্সাক্ট নাম আমি আসলে আমার মনে নেই, বা আসলে ওইভাবে মানে মনে রাখার মতো করে শুনতেও পারি নাই। আর যিনি বলেছেন উনিও আসলে এক্সাক্ট নামটা আমাকে ওইভাবে বলতেও পারেন, যার কারণে আসলে এই জন্য বললাম মনে নাই। আসলে কোনো মতে একটু ভাঙা ভাঙা বলেছিলেন। যাই হোক, তো ধরে নেন যে না, তার নাম হচ্ছে আব্দুল আলিম। তো এই আব্দুল আলিম উনি তখন কিশোর বয়সী। তখন উনি এবং ওনার কয়েকজন বন্ধু বান্ধব, ওনারা চিন্তা করেন যে ওই কুয়াতে খালি শুনি মাছ আছে, আমরা আজকে 4 বন্ধু মিলে ওখানে মাছ ধরতে যাব, আমরা বড়শি ফেলবো।
দেখি আসলে ওখানে আমরা মাছ পাই কিনা। তো সত্যি ওনারা 4 বন্ধু মিলে সেখানে বড়শি নিয়ে যান। এই আমি কিন্তু ঘটনা বলছি সব দিনের বেলার ঘটনা, যা হচ্ছে সব দিনের বেলা। তো উনি বড়শি নিয়ে সেখানে যান, উনি সহ ওনার 4 বন্ধু, আব্দুল আলিম এবং তার 4 বন্ধু, মানে তার আরো 3 বন্ধু, টোটাল 4 জন সেখানে যান। যাওয়ার পরে বাস তারা সেখানে বড়শি ফেলেন। ঠিক অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু কোনো মানে বড়শির যেই যারা আধার ফেলেছে সেখানে কোনো মাছের কোনো উপস্থিতি, কোনো মাছ কোনো আধার খায়ও না, কিছুই না। অথচ তারা কিন্তু পর পানিতে দেখছে যে পানি নড়ে উঠছে, তার মানে নিচে কিছু আছে। এভাবে যখন প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়, সবাই অধৈর্য হয়ে যায় যে ধুর, এখানে আসলে কিছুই নেই, নিচে মনে হয় ব্যাং ট্যাং আছে, বা ওই দূরে তো পদ্মা নদী, পদ্মা নদীর সাথে এই কুয়ার কোনো সংযোগ রয়েছে, যার কারণে এই পানিটা এইখানে চলে আসছে, এরকম তারা চিন্তা করে। আর যদি থেকেও থাকে কোনো ব্যাং ট্যাং এই টাইপের কিছু থাকতে পারে, এখানে কোনো মাছ নাই, মাছ থাকলে এতক্ষণে অবশ্যই আমাদের বড়শির ছিপে আমাদের টান পড়তো। এদিকে 3 জন অধৈর্য হয়ে বলেন আমরা চলে যাব। কিন্তু আব্দুল আলিম উনি আর যেতে রাজি না, উনি বলেন না, আজকে আমি দেখেই ছাড়বো আসলে মাছ এখানে আছে কিনা। খালি শুনি যে এখানে বিশাল বিশাল মাছ আছে, কই আজকে দেখবো মাছ আছে কিনা। ওদিকে 3 জন বলে যে ঠিক আছে তুই থাক, আমরা গেলাম। তারা মোটামুটি হাসি তামাশা করে, আব্দুল আলিমের দিকে তাকিয়ে হাসি তামাশা করে তারা তাদের মতো হাঁটা দেয়। দিকে আব্দুল আলিম যখন ওই 3 জন চলে যাচ্ছে, বেশ দূরে চলে গেছে, মানে এতটুকু দূরে যে চিৎকার দিলে বা কোনো ডাক দিলে তারা শুনতে পারবে, এতটুকু দূর স্পষ্টভাবে আর কি শুনতে পারবে। তখন হঠাৎ করে আব্দুল আলিম তার বড়শির ছিপে টান অনুভব করে। কিন্তু আব্দুল আলিম চিন্তা করে, এখন যদি মাছ ধরি তাহলে তো আবার ওরা চলে আসবে, চলে আসলে তখন আবার দেখা গেল আমি মাছ পেলাম না, ওরা মাছ পাওয়া শুরু করলো। তখন আর উনি কিছু বলেন না, উনি কিছু বলে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছিপের টানটা বেশ আস্তে আস্তে ভারী বা কঠিন হয়ে আসছে, এবং উনি কিছুতেই মানে ছিপটা উপর দিকে মানে টেনে তুলতে পারছেন না। যখন টেনে তুলতে পারছে না, তখন সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু টেনে তুলতে পারছে না। এদিকে কি হয়, তার যে 3 বন্ধু হঠাৎ করে ধপাস করে একটা জোরে শব্দ শোনে। ওরা বলে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো কিসে, পানির মধ্যে কি পড়লো? তাকিয়ে দেখে ওই কুয়ার কাছে আব্দুল আলিম নাই। তখন 3 বন্ধু চিন্তা করে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো, আব্দুল আলিমের মধ্যে পড়ে গেল। ওরা দৌড়ে ওই কুয়ার কাছে যায়। কুয়ার কাছে যাওয়ার পর দেখে যে ওইখানে বড়শিও নাই, কিছুই না, আব্দুল আলিমও নাই, কিন্তু কুয়ার মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমরা অনেক সময় নদীতে যে পাক সৃষ্টি হয় না, বা ঘূর্ণিঝড়ের মধ্যে যেটা সৃষ্টি হয়, কুয়ার পানিতে ওরকম ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়েছে, এরকম পাক সৃষ্টি হয়েছে। ওই 3 জনই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং একজন ওখানে থাকে আর 2 জনকে বলে দৌড় দিয়ে যাও, আশেপাশে যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন ওদের আর ভাগ্য ভালো, বেশি দূর যেতে হয়নি, দেখে যে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানে আবার কয়েকজন যাত্রী যাচ্ছে। ওই যাত্রীর মধ্যে একজন হুজুর টাইপের একজন লোক ছিলেন। তখন ওরা বলে যে আমার বন্ধু এই যে পানির মধ্যে পড়ে গেছে, দেখেন পানিতে কেমন কি হচ্ছে, পাক হচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আমার বন্ধুকে উদ্ধার করতে হবে। তখন তারা সবাই দৌড়ে সেখানে চলে আসেন, কিন্তু কুয়ার ভিতরের অবস্থা দেখে কারো কিন্তু কোনো সাহস হয় না ওর মধ্যে নামার, কারণ পানি পাক খাচ্ছে। ওই হুজুর টাইপের যিনি লোক ছিলেন, তখন উনি একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি মাটির একটি টুকরা উঠান, শুকনা মাটির টুকরা, সেখানে একটু দোয়া করে ওই টুকরাটি পানির মধ্যে ফেলে দেন। অদ্ভুত ব্যাপার, পানির মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পাক বন্ধ হয়ে যায়, এবং নিচ থেকে মানে পানির মধ্য থেকে হঠাৎ করে ওই আব্দুল আলিমকে মনে হলো কেউ যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। মানে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে, সে উপরে এসে একদম কুয়ার উপরে এসে পড়েছে। তখন সে সেন্সলেস অবস্থায় ছিল, মানে তার পেটে অনেক পানি চলে গেছে। তাড়াতাড়ি তার পেট থেকে পানি বের করার ব্যবস্থা করা হলো, তার জ্ঞান ফিরল। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন বলল যে আমি মাছ ধরছিলাম, হঠাৎ করে বড়শিতে অনেক টান অনুভব করি। টান অনুভব করার পরেই
হঠাৎ করে আমার মনে হলো কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল, এবং কুয়ার মধ্যে যখন আমি পড়ে যাই তখন দেখি সেখানে এক ভিন্ন জগৎ। সেখানে পানির মধ্যে দেখি অনেক মানুষ, অনেক মানুষ, সবারই মুখে দাড়ি, মাথায় পাগড়ি, এরকম অনেক মানুষ। এবং একজন আরেকজনকে বলা বলি করছে যে এ আমাদেরকে বিরক্ত করার জন্য কেন আসছে, বারবার বিরক্ত করছে, একে আর ছাড়া যাবে না, এরকম তারা বলা বলি করছে। কিন্তু হঠাৎ করে একটা বিশাল আকৃতির কিছু কুয়ার মধ্যে পড়লো, ওই আব্দুল আলিম বলছে। তখন ওই লোকদের মধ্যে একজন সর্দার ছিলেন, উনি বললেন যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও, আশা করি এরপরে এখানে আর কেউ আসবে না। তখন তাকে একজন ধরে উপরে ছুঁড়ে মারে। এইটুকুই আব্দুল আলমের মনে আছে, এই অদ্ভুত ঘটনাটা। এই যে একজন মুরব্বী, উনি একটা ঢিল, ছোট্ট একটা ঢিল সেখানে মেরেছিলেন, কিন্তু আব্দুল আলিম নিচে থাকা অবস্থায় সে দেখেছে বিশাল একটা কিছু, বিশাল একটা ঢিলের মতো, পাথরের মতো নিচে পড়েছে। এবং সেটার কারণে একজন ওদের যে সর্দার টাইপের একজন আছেন, উনি বলে যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও। তো এতটুকুই তার মনে আছে। তখন এই ঘটনাটা আশেপাশে যখন ছড়িয়ে গেল যে এই কুয়াতে এই ধরনের অদ্ভুত বিষয় হয়, কারণ প্রথমত অদ্ভুত বিষয় ছিল সেখানে আওয়াজ করলে সে আওয়াজটা ফেরত আসতো, সেখানে বড় টাইপের মাছ আছে এরকম শব্দ হতো, কিন্তু কেউ কখনো মাছ সেখানে শিকার করতে যায় নাই, কারণ সেখানে একটা ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। এই 4 কিশোর যখন এই রহস্যটা উদ্ঘাটন করে, তখন ওই মুরব্বী বলে যে তোমরা একটা কাজ করো, গ্রামের কয়েকজন লোককে বলে তোমরা এই কুয়াটাকে বন্ধ করে দাও, কারণ এটাতে যেন এখানে যেন আর কেউ না আসে, কুয়াটা বন্ধ করে দাও। তখন গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই কুয়াটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওটা একদম মাটির সঙ্গে মিশে গেছে, ওটার কোনো অস্তিত্ব এখন আর নাই। তাই এখন ওখানে খুঁজলেও আর কোনো ওই কুয়াটার অস্তিত্ব পাওয়া যাবে না। তবে গ্রামের যারা প্রাচীন যারা আছে, মানে বা প্রবীণ যারা আছেন পাকশিতে, তো তারা হয়তোবা কুয়াটির অবস্থান বা কুয়াটির ইতিহাসটা অবশ্যই জানবেন। ইতিহাস বলতে এটির যে ঘটনাটা সেটা অবশ্যই জানবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমি আজকে আপনাকে এমন একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি, যে ঘটনাটা শুনে আমি আসলে নিজেও বিশ্বাস করতে পারিনি। মানে একটা মানে জীবনে অনেক ভৌতিক ঘটনা আমি শুনেছি, অনেক ভৌতিক ঘটনা আমি কালেক্ট করেছি, অনেক রহস্যময় কাহিনী আমি পড়েছি, অনেক রহস্যর কাহিনীর সম্মুখীন আমি হয়েছি। কিন্তু আজকে এমন একটি ঘটনা এমনভাবে মানে আপনাদের কাছে আমি উপস্থাপন করব, যদি আপনারা শেষ পর্যন্ত আজকের ঘটনাটি শুনেন আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসলে বাস্তব জীবনে ভৌতিক জিনিসটা যে কি, আজকে যদি ঘটনাটা শেষ পর্যন্ত শুনেন তাহলে হয়তো জানতে পারবেন, বুঝতে পারবেন। ঘটনাটা আমার নিজের নয়, এটি শুনেছিলাম আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছ থেকে। তিনি দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন দুর্গম এলাকায় দায়িত্ব পালন করেছেন। খুন, ডাকাতি, দুর্ঘটনা, আত্মহত্যা, অপমৃত্যু, ধর্ষণ সহ অনেক অনেক ঘটনা তার কাছে, মানে এগুলো পানিপন্থা, এরকম ঘটনা সে অনেকবার ফেস করেছে। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি একটি মানে মানে একটি ঘটনা বা একটা জিনিস, একটা রাত্রের স্মৃতি তিনি এখনো ভুলতে পারেননি। সেই ঘটনাটি আজকে আমি আপনাদের সঙ্গে শোনাচ্ছি। সেই রাতের কথা বলতে গিয়ে এই পুলিশ কর্মকর্তার আর কি কণ্ঠ কেঁপে কেঁপে উঠতেছিল। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনাটি। ঘটনাটি ঘটেছিল 2008 সালের একটা শীতের সময়। তিনি তখন বান্দরবনের একটা পাহাড়ি থানায় কর্মরত ছিলেন। ডিসেম্বরের একদম শেষের দিকের সময় পাহাড়ি অঞ্চলে তখন রাত নামলেই কুয়াশা আর ঠান্ডা মিলে চারপাশটাকে একটা অন্য জগতে পরিণত করে, মনে হবে যেন সাইবেরিয়ার মধ্যে চলে এসেছি। এবং এমনও একটা অবস্থা যে সেখানে রাতের বেলা কেউ বাড়ির বাহিরে বের হয় না। সেই দিন রাত প্রায় 12:30টায় থানার কাজ শেষ করে এই পুলিশ কর্মকর্তা থানার বারান্দায় দাঁড়িয়ে একজন সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। চারপাশে গভীর নীরবতা, দূরে পাহাড়ের কালো ছায়া, মাঝে মধ্যে কেবল ঝিঝি পোকা তাদের সামনে এসে ডিস্টার্ব করছে আর কি। এবং এক পর্যায়ে তারা দুজনে হঠাৎ করে শুনতে পারলো কোনো একটা কান্নার আওয়াজ তাদের কানে বাজতেছে। দুজনেই ঘুরে তাকালেন এবং দেখলেন প্রায় 25 বছর বয়সী একটা পাহাড়ি যুবক তাদের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে।
ছেলেটির চোখ একদম লাল, টকটকা লাল, মুখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে, শ্বাস নিতেও যেন তার কষ্ট হচ্ছে। এরপর আমার যে সহকারী ছিল তিনি বললেন, কি হয়েছে আপনার, এরকম এরকম করছেন কেন? তখন সে কাপা কাপা গলায় বলল, স্যার, আমার বোনটা মারা গেছে। এবার মানে এরপর আমি তাকে দ্রুত বললাম যে কি হয়েছে বলেন তো, কিভাবে মারা গেল? যুবকটি মাথা নিচু করে বলল, গলায় ফাঁসি দিয়েছে। পরিস্থিতি গুরুতর বুঝে আমি আর দেরি না করে এবং একটা কনস্টেবল আমার সঙ্গে নিয়ে রওনা দিলাম তার বাড়ির দিকে। ছেলেটির বাড়ি ছিল পাহাড়ের একদম অনেক উপরে, কাঁচা পথ, চারদিকে ঘন জঙ্গল, আর মাঝে মাঝে এমন সব অন্ধকার অংশ যেখানে নিজের হাতটাকেও দেখা যায় না, শুধুমাত্র নাক দিয়ে যে শ্বাসটা নিচ্ছি বের করতেছি এটা শোনা ছাড়া। তার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত আরও গভীর হয়ে যায়। বাড়িতে পৌঁছাতেই মানে ঘরের ভিতর ঢুকে তারা যে দৃশ্যটা দেখেছিল সেই দৃশ্যটা মানে তার অভিজ্ঞতায়, তার জীবনের যে এত দিনের তার যে মানে কেস স্টাডি করার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে বিরল। তারা দেখলেন একজন তরুণী ঘরের টিউবের সাথে, ঘরের কাঠের সঙ্গে মানে কাঠের আড়ার সঙ্গে মানে এমনভাবে ঝুলে আছে, মানে সেটা তাদের কাছে একটা ভয়ানক দৃশ্যর মতো, মানে এমনভাবে কেউ আসলে ঝুলে থাকে না। মৃত্যুর পর তার মুখমণ্ডলটা এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে প্রথম দেখায় মানুষ বলে মনে হচ্ছিল না। চোখ দুটো অস্বাভাবিকভাবে ফুলে বেরিয়ে এসেছে, ঠোঁটের দিক দিকে বেঁকে গেছে, চুলগুলো দিয়ে মুখটা একদম ঢেকে গেছে। মনে হচ্ছে একটা ভুতুরে বা একটা অশরীরী টাইপের একটা কিছু একটা দড়ির মধ্যে ঝুলে আছে। ঘরের ভিতরে একটা অদ্ভুত ভারী পরিবেশ ছিল, মনে হচ্ছিল যেন বাতাসেও এসে এই ঘরটার কাছে থমকে গেছে। তারপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়না তদন্তের জন্য থানায় আনা হলো। এরপর শুরু হলো ময়না তদন্ত করা। পরদিন ময়না তদন্ত শেষ হয়। এই মানে কেসটা সম্পর্কে উনি এমনভাবে আমাকে বলেছে যেন ওনার কাছে মনে হচ্ছিল যে এটা তিনি একটা স্বপ্নের ঘোরে আছেন। তিনি আমাকে এভাবে বলেছেন যে উনি একটা স্বপ্নের ঘোরে আছেন, উনি দেখতেছেন যে সব কিছুই স্বাভাবিক ছিল। কিন্তু আসল ঘটনাটা শুরু হয় তার পরের রাতে। মেয়েটির পরিবার অনুরোধ করেছিল যেন মরদেহটি তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গ্রামটি মানে এতটাই দুর্গম পাহাড়ি এলাকায় ছিল যে সেই দায়িত্ব পড়ল মানে যেই কর্মকর্তা আর কি আমাদের সঙ্গে ঘটনাটা বলেছে সেই কর্মকর্তার ওপর। তো এই যে থানার যেই প্রক্রিয়াগুলো ছিল, ময়নাতদন্ত প্রক্রিয়া, তারপর মামলা হবে কিনা বা এই সব কিছু প্রক্রিয়া শেষ করতে করতে প্রায় রাত 1টা বেজে যায় এবং রাত 1টার সময় একটা পিকআপ ভ্যানে মরদেহটা তোলা হয়। সঙ্গে ছিলেন একজন কনস্টেবল, একজন পুলিশ ড্রাইভার এবং উনি নিজেই আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছে ওই মৃত তরুণীর বড় ভাই। পাহাড়ি রাস্তায় ধীরে ধীরে তারা গাড়ি নিয়ে এগোতে শুরু করলো। একভাবে মানে তারা কষ্টের একটা শোক নিয়ে সেই পাহাড়ের দিকে চলছে। এক পাশে গভীর খাদ, তো অন্য পাশে অন্ধকার জঙ্গল। কুয়াশা এত বেশি ঘন ছিল যে হেডলাইটের আলো কয়েক গজের বেশি যেতে পারছিল না। প্রথম 1 ঘন্টায় তাদের কোনো সমস্যাই ঘটেনি, কিন্তু হঠাৎ পিছন থেকে ভেসে এলো একটা বিকট রকমের শব্দ। শব্দটা এতটাই অস্বাভাবিক ছিল যে মনে হচ্ছিল কেউ মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। তার কিছুক্ষণ পরেই ড্রাইভার ব্রেক কষল, দাঁড় করে দিল, একটা ব্রেক কষে দাঁড় করিয়ে দিল গাড়িটা। সবাই দ্রুত নেমে পিছনে গেল। তারপর যে দৃশ্যটা দেখলো তাতে তাদের বুকের ভিতর যেন রক্ত জমাট বেঁধে তাদের নিঃশ্বাস যেন আটকে গিয়েছিল। তারা দেখলো মেয়েটির মরদেহ রাস্তার মাঝখানে পড়ে আছে। এটা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ মরদেহর যে কি বলে কফিনটা ছিল, এই কফিনটাকে খুব শক্ত করে বাঁধা ছিল, কারণ তারা জানতো তারা একটা পাহাড়ি অঞ্চলে উঠতেছে, এই কফিনটাকে ভালো করে বাঁধা উচিত। পিকআপের চারপাশে উঁচু ডালাও লাগা ছিল, তবুও সেটা বাইরে এলো কিভাবে? কোনো উত্তর খুঁজে পেল না পুলিশ কর্মকর্তা। ভয়ে কাঁপতে কাঁপতে আবার মরদেহটিকে গাড়িতে তোলা হলো। সবাই আল্লাহর নাম করতে শুরু করলো। পুলিশ কর্মকর্তা সবাইকে আদেশ করলেন সবাই আল্লাহ আল্লাহ শুরু করেন। এরপরেই গাড়ি আবার চলতে শুরু করলো। কিন্তু প্রকৃতির ভয়াবহতা তখনও বাকি ছিল। আরও কিছু দূরে যাওয়ার পর ড্রাইভার আবারও হঠাৎ করে কাঁপা গলায় বলল, স্যার, একটা জিনিস দেখেন।
পুলিশ কর্মকর্তা স্পিড মিটারের দিকে তাকালেন, দেখতেছেন মিটারে দেখাচ্ছে 80 কিলোমিটার/ঘন্টা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো বাইরের দৃশ্য একটুও বদলাচ্ছে না। সামনে একই গাছ, একই বাঘ, একই পাহাড়, একই জঙ্গল, একই সব কিছু, যেন গাড়িটি চলছেই না, যেন তারা সময়ের কোনো অদৃশ্য ফাঁদে আটকা পড়ে গেছে। এমন একটা দৃশ্য দেখে পুলিশ কর্মকর্তার শরীর থেকে ঘামে মানে তারা ভিজে যাচ্ছে। এরপর একটু পরে আবার সেই হঠাৎ করে সেই চিৎকার, এবার আগের চেয়েও খুবই জোরে চিৎকার। সবাই দৌড়ে গাড়ির পিছনে গেল। তারপর যে দৃশ্য তারা দেখলো তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিতে পরিণত হয়। তারা দেখলো মরদেহটি আর শুয়ে নেই, মরদেহটি এবার একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। পিকআপের ভিতরে দাঁড়িয়ে আছে, মাথা সামান্য একদিকে কাত করা, চুলগুলো লম্বা, মুখের সামনে ঝুলে আছে। কুয়াশার ভিতরে মনে হচ্ছিল যেন ধীরে ধীরে সে মাথা তুলে পুলিশ কনস্টেবলের দিকে তাকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কনস্টেবল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। মেয়েটির ভাই কান্নায় ভেঙে পড়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। ড্রাইভারের হাত পা কাঁপছিল। পুলিশ কর্মকর্তা নিজেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি যেহেতু একজন কর্মকর্তা, পরিস্থিতি তিনি সামাল করার চেষ্টা করলেন। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন যে মৃত্যুর পর শরীরের পেশিশক্তি শক্ত হয়ে যায়, যার কারণে অস্বাভাবিক ভঙ্গি তৈরি হতে পারে। কিন্তু তার নিজের মনেও সেই ব্যাখ্যাটি কোনোভাবেই মানতে পারছিল না, কারণ তিনি জীবনে অসংখ্য মরদেহ দেখেছেন, অসংখ্য মৃত্যুর সাক্ষী হয়েছেন, কিন্তু এমন দৃশ্য তিনি কখনো দেখেননি। আবার মরদেহটিকে শুয়ে দেওয়া হলো, নতুন করে আবার যাত্রা শুরু করা হলো। এরপর পুরো পথ জুড়ে তাদের মনে হচ্ছিল জঙ্গলের অন্ধকার থেকে অদৃশ্য কিছু তাদের অনুসরণ করছে। পুরো জঙ্গলটি যেন তাদের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কাছে গেলেই দেখা যাচ্ছে কিছুই নেই। কখনো মনে হচ্ছিল গাড়ির ছাদের উপর কেউ ধীরে ধীরে হাঁটছে, আবার কখনো মনে হচ্ছে কেউ যেন খুব শক্ত করে গাড়িটাকে একদিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু থামলেও কোনো কিছুই বোঝা যাচ্ছে না। যখন গাড়িটা থামা হচ্ছে তখন শুধুমাত্র দেখা যাচ্ছে গভীর অন্ধকার, আর কুয়াশার মধ্যে এই অন্ধকারটাকে আরো বেশি ভয়ানক করে তুলেছে। সবকিছু মিলে তাদের এত বেশি ভয়ের সময় কাটতেছিল যে পুলিশ কর্মকর্তা এটা আমাকে যখন বলতেছিল তখন তার শরীর কাঁপতে শুরু করতেছিল। কিন্তু অবশেষে তারা কিছু দূর যাওয়ার পর গভীর একটা শব্দ শুনতে পেল, যে শব্দটি ছিল আজানের ধ্বনি। ভেসে আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজানের প্রথম ধ্বনি কানে পৌঁছাতেই চারপাশের ভারী অন্ধকার যেন নিমিষেই হালকা হতে গেল। ড্রাইভারের হাতে কাঁপনি দিয়ে থেমে গেল। গাড়ি স্বাভাবিকভাবে চলতে শুরু করলো, স্পিড মিটারও স্বাভাবিক হয়ে গেল। আর আশ্চর্যজনক বিষয় হলো এরপর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তারা সকাল হওয়ার আগেই গন্তব্য স্থানে পরিবারের কাছে মরদেহটাকে হস্তান্তর করেন। এবং এরপর সেই পুলিশ কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে এর পিছনের মূল কারণটা কি। তখন জানা যায় যে মেয়েটা আত্মহত্যা করেছে, সেই মেয়েটা বেশ কিছুদিন থেকে একটা অস্বাভাবিক আচরণ করতেছে। হঠাৎ করেই সে রাত্রেবেলা ঘুমের মধ্যে থেকে বাইরে চলে যায়, আবার মাঝে মধ্যে তাদের বারান্দার মধ্যে একা বসে বসে হাসে, আবার কখনো কখনো তার চেহারা পাল্টে যায়, আবার কখনো দেখা যায় সে একাই একাই কার সাথে জানি কথা বলতেছে। এই সব কিছু তারা বুঝে ওঠার আগেই মেয়েটি নিজে নিজেই আত্মহত্যা করে। পরে অবশ্য এই পুলিশ কর্মকর্তা একজন ভালো কবিরাজের সঙ্গে কথা বলেছিল। কবিরাজ তাকে বলেছিল হয়তো তাকে খারাপ কোনো একটা জিন আছর করেছিল, বাড়ির সদস্য হয়তো সেটা বুঝতে পারেনি। আর পাহাড়ি অঞ্চলে তো এইরকম জিন ভূতের ঘটনা ঘটেই থাকে। তো রাসেল ভাই, এই ঘটনাটা আমি শুনেছিলাম একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে। ঘটনাটা কেমন ভয়ের ছিল সেটা জানি না, যদি ভয়ের হয়ে থাকে তাহলে শেয়ার করবেন। তো যেই ঘটনা তিনি পাঠিয়েছেন সেটা খুব বেশি দিন পুরাতন নয়, গত 2 বছর আগে শুরু হয়েছিল। যার সাথে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ড নাইমের।
তো ছোটবেলা থেকেই সে অনেকটা দুরন্ত স্বভাবের ছিল। রাত নেই দিন নেই, ইচ্ছা হলে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, বাইরে ঘুরতো, কখনো বা আড্ডায়, কখনো বা গ্রাম কিংবা শহরের মেলায়। ঘটনা ঘটে যখন ওর চেহারা এবং শারীরিক গঠন দেখে অনেকটাই অবাক হয়, এবং কেন এরকম স্বাস্থ্যহীনতা আর মন মরা থাকে এটা আগে কখনো ওকে দেখে বোঝা যায়নি। বাইরে বেরোতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো। যাই হোক, 2019 সালে ওনাদের এইচএসসি পরীক্ষা শেষ হবার পর ঘটনাটি তিনি জানিয়েছিল। সে জামালপুরেই কোন একটা কলেজে পড়ালেখা করতো, নামটা রাজন ভাই উল্লেখ করছেন না। আসলে জামালপুরের সাথে আমি খুবই আমার মন থেকে আমি খুব জড়িত। জামালপুরে অনেক ভালো ভালো সময় আমার কেটেছে। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনা শুরুর একদিনে ওনাদের দাদির বাড়িতে থাকে, দাদুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে জামালপুরে নিজেদের বাসায় আসার পর থেকে শুরু হয় তাণ্ডব। তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হয়েছিল তাদের। সালটা ছিল ডিসেম্বর 2017। ওর ভাইয়ের বিয়ের পর কোণে উঠে আনার পর দিন পার্সোনাল কিছু কারণবশত নাইম শহরে তাদের বাসায় ব্যাক করে। তাদের বাবা মা ভাই গ্রামেই থেকে যায় কিছুদিনের জন্য। তাদের গ্রাম থেকে শহরে আসতে হলে সিএনজিতে করে আসতে হয়। সেদিন সিএনজি পাওয়ায় দেরি হওয়ার কারণে শহরে পৌঁছাতে তার প্রায় রাত 12:30 মতো বেজে যায়। জামালপুরে রাত 12:30 মানে তখন সবকিছু প্রায় নিস্তব্ধ, এটা সত্য কথা। মাঝে মধ্যে দুই একটা ট্রাক, বাস কিংবা সিএনজি পারাপারের শব্দ পাওয়া যায়। কখনো মধ্যরাতে ভাড়া চালানো রিক্সার বেলে টুংটুং শব্দ পাওয়া যায়। এবং আমি যেহেতু জামালপুর এসেছেন, তুমি বলেছেন যে হ্যাঁ, অবশ্যই পরিবেশটা একদম থমথমে থাকে রাত 10টার পরে। এবং আমি খুব ভালো ভালো জায়গায় যেমন ঝিনাই ব্রিজ এবং এসব জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, এটা আমি পরে বলছি। সিএনজি থেকে নেমে এসে বাসার দিকে হাঁটা দেয়, রিক্সা পায়নি সে এত রাতে। এবং সিএনজিওয়ালা বলেছিল ওইদিকে ভাই পুরো রাস্তা ভাঙা প্রচুর, গেলেও খালি সিএনজি নিয়ে ফিরতে হবে, আপনি এখানেই নেমে পড়েন, লাগলে ভাড়া 30 টাকা কম দেন। উপায়ন্ত না হয়ে সে বোর্ডগড় নামক শহরের ভেতরে একটা এলাকায় নেমে যায়। শীতকাল ছিল এবং ওর গায়ে জ্যাকেট ভেদ করে যেন বাতাস ঢুকছিল শরীর ছুঁয়ে। তার উপর আবার ফাঁকা রাস্তা। যাই হোক, সে খানিকটা ভয় পেতে লাগলো। ভয়টা অশরীরী কিছু টাইপের না, ছোটকাল থেকে সে এসব বিষয়ে খুব কম বিশ্বাসী। সে কুকুর ভয় পেতে লাগলো। এত রাতে কুকুর দেখলেই তাড়া করবে, আর কুকুরের সাথে দৌড়ে পারা কোনো মামুলি কথা নাই। ভয় এড়াতে সে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে আপন মনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় হুট করে সে তার ঘাড়ে লোমশ কিছু একটা স্পর্শ অনুভব করে। চমকে উঠে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু মোবাইলের আলোতে দূর দূর পর্যন্ত যে কুয়াশা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিল না। ল্যাম্প পোস্টের আলোতেও সব যে আলো যে খুব অনেক ছিল সেটাও না। আর ওই জায়গাটার জামালপুরে একটা বিশেষ আমি দেখেছি যে এখানে ল্যাম্প পোস্টের শহরটা খুব বেশি উন্নত না। আমি আগে যখন দেখেছি উনিও বলেছেন সেটা। এবং প্রত্যেক সড়কে ল্যাম্প পোস্ট আছে, কিন্তু সবসময় সেটা জ্বলে না। তো লিটারেলি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাকে হাঁটতে হচ্ছিল। তো মনের ভুল ধরে নিয়ে এসে ব্যাপারটার থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসে হাঁটার গতি বাড়িয়ে দেয়। তো বাসায় হেঁটে আসতে আসতে অনেকটা 15 মিনিটের সময় মতো লেগে যায়। সে বাড়ির গেটে এসে দারোয়ানকে ডেকে গেট খুলে দিতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই সে উপরে উঠে 2 তলার তাদের বাসায় চলে আসে। বাড়িটা তাদের নিজেদের 3 তলা বিল্ডিং। ফ্রেশ হয়ে ভাত রান্না ডিম ভাজি করে খেয়ে বিছানায় শুয়ে মোবাইল চালাতে শুরু করে। জার্নির কারণে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি তার তন্দ্রাভাবটা চলে আসে। এর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে দরজার ঠকঠকানি শব্দ। শীতের কারণে সে উঠে না গিয়ে রুম থেকেই জিজ্ঞেস করে, কে? রাকিব চাচা নাকি? ওদের দারুণের নাম ছিল রাকিব। মনে মনে ভাবছিল এত রাতে কি নাকি কলিং বেল না চেপে আধ্যাত্মিক দরজা টোকা দিচ্ছে, কাহিনী কি? তো মোবাইলের স্ক্রিনে তাকাতে সে দেখে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হয়েছে তিনি ঘুমিয়েছে। অথচ তার মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। যাই হোক, ক্লান্তিতে থাকলে এরকম হয়তো ভুল হতে পারে বা হরহামেশাই হয়। তাহলে উনি ভিতর থেকে জিজ্ঞেস করেন, চাচা কিছু লাগবে? তো ওই পাশ থেকে কথা আসছে না। তিনি বলেন, কথা বলছেন না কেন? শুধু দরজা ঠকঠক করে যাচ্ছে ওই পাশ থেকে। তো বিরক্ত হয়ে সে উঠে এসে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে সে কাউকেই দেখে না। দরজা খুলতে সে খানিকটা গরম বাতাস স্পর্শ অনুভব করে তার শরীরে ভেদ করে ঘরের ভিতরে গিয়ে উধাও হয়ে যায়। দরজা লাগিয়ে সে নিচে যায় দারোয়ানের কাছে, গিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন না একটু আগে? দারোয়ান বলে, কই বাবা, না তো, আমি তো প্রায় ঘুমিয়েছিলাম। চোখ লাগা লাগা ভাব। প্রায় আপনার সঙ্গে যে পোলারা আইছিল ওরে দেখলাম গেট দিয়া ভেতরে চলে গেল, আমি গেট খুলে দিলাম। তো নাইম ভেবাচ্ছে খেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে, কি বলেন মি? আমি আসলাম বাড়িতে একা, আমার সঙ্গে কাকে দেখলেন আপনি? ঘুমে ধরলে ঘুমে পড়েন, এমন আবল তাবল কথা বলেন কেন? আমি বাসায় একা, তার উপর বলতেছেন ভয় দেখাই না কথাবার্তা। তো দারোয়ান জানে, ভাই 5 বছর ধরে তোমাদের বাসায় দারোয়ানের কাজ করতেছি, কোনোদিন আমি মানুষ দেখতে ভুল করছি এমন হয়েছে? রাতের ডিউটি আমি করি প্রত্যেক দিন। আমার ঘুম পাইলেও ঘুমরে কেমনে কাবু করার লাগে সেটা আমি আমার থেকে ভালো তুমি কি পারবা বাবা? আমি স্পষ্ট দেখছি তোমার পিছে একটা খাটো করে কালো পোলা হাইটাইতেছিল, তোমার থেকে 1-1.5 হাত দূরে হাঁটতেছিল। আমি ভাবছি তুমি গ্রাম থেকে ফিরছো, সঙ্গে মনে হয় এখানে কোনো ভাইটাই আইছে তোমার সাথে থাকতে। তুমি গেট দিয়ে ঢুকে গেলা, কিন্তু সেই পোলা পিছের দিকে হাইটা চলে গেল। তোমার যাওয়ার কিছুক্ষণ পর সেই পোলা ফিরে আইসা আমার এগুলো, চাচা একটু গেটটা খুলেন, আমি নাইমের কাকাতো ভাই,
ভুল করে রাস্তায় এক দোকানে ব্যাগ ফেলে আইছিলাম, ওইটা নিতে গেছিলাম তখন। এরপর আমি আর কিছু না ভেবে গেটটা খুলে দেই, কারণ ওর হাতে আসলেই একটা ব্যাগ আছিল। মনে হয় আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমার জিজ্ঞাসা করে গেটটা খুলে দেওয়া। না, আমি সাথে সাথে বাড়ি তোর বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব চাচা মনে হয় নেশা টেশা করছে, শোনো কি আবল তাবল কথা বলতেছে। সে দারোয়ানের কাছে ফোন দেয় এবং দারোয়ান সব বলে যে এই এই দেখেছে সে। পরে নাইমের বাবা দারোয়ানকে বলে গেটে তালা লাগাও। তালা মেরে নাইমকে নিয়ে বাড়ির আশেপাশে ছাদে খুঁজে দেখো, ওর সাথে কেউ যায়নি এই বাড়ি থেকে। ফাঁকা বাড়ি শেষে না চুরি ডাকাতি করে বসে কেউ। তারা দুজন খুঁজতে শুরু করে বাড়ির এই পাশ থেকে ও পাশ। অনেকক্ষণ খোঁজার পর কাউকে না পেয়ে নাইম বেশ বেগে রেগে গিয়ে চাচাকে ধমক দিয়ে বলে, আরে মিয়া বুঝছি আপনার ঘুম পাইছেন, হয়তো উল্টাপাল্টা খাইছেন, জান গিয়ে ঘুমান। ঘুমে করে কি নাকি দেখছেন, আমার পেছন পেছন কে হেঁটে আসলে আমি বুঝবো না, আমি পাগল নাকি, মাথা মোটা। যাই হোক, বেশি কথা না বলে সে রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। রাত প্রায় 3টার দিকে আবারও তার ঘুম ভাঙে হঠাৎ করেই। বাথরুমে যায়, ফেরার পথে কিচেন থেকে সে একটা শব্দ শুনতে পায়। ময়লা রাখার বালতির উপর মুরগি উঠে পা দিয়ে খোঁচালে যেমন শব্দ হয় ঠিক তেমন। মানে তার মনে হচ্ছিল ময়লার বালতিতে কিছু একটা হাতাহাতি করছে। সে ধূপ করে এসে কিচেনের লাইটটা জ্বালিয়ে দেয়, দেখে কেউ নাই। ময়লার বালতিটা যেমন ছিল তেমনই আছে। খানিকটা ভয় পায় সে, কারণ তার দরজায় নখ, দারোয়ানের কথা বলাগুলো তিনি ভয় পাচ্ছিল। তারপর আবার কিচেনে সব শব্দ। পরদিন সে তার এক বন্ধুকে বাসায় এনে বলে, কয়টা দিন থাক, আমি পরশু দিনই আবার গ্রামে চলে যাব। এসেছিলাম একটা জরুরি কাজে, একা বাসায় ভাল লাগে না, সময় কাটে না, তাই তোকে আনলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ে। ওর বন্ধু সিগারেট ধরাতে চলে, নাইম বলে, ভাই বারান্দায় যা, আমার শ্বাসকষ্ট হয় তামাক পোড়া গন্ধে। ওর বন্ধু বারান্দায় যায় সিগারেট ফুঁকতে। 3 মিনিট পর সে চেঁচামেচি করে রুমে চলে আসে। নাইম জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন এত রাতে? ঘুমাইতে দে তো ভাই, সকাল সকাল উঠা লাগবে আমার। ওরে বন্ধু হলে, আরে রাখ তোর ঘুম, আমারে আমার আমারে আমার বাসায় রেখে আয়, এখানে থাকা সম্ভব না ভাই, মাফ কর। তুই আমাকে কেমনে এখানে, তুই থাকিস কেমনে এখানে? নাইম জিজ্ঞেস করে, মানে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আর তুই বলছিস এখানে থাকা যাবে না? কি হয়েছে সেটা বলবি তো আগে নাকি? যেটা বলে, আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইরে দিকে সেদিক তাকাচ্ছিলাম, এক সময় তোদের বিল্ডিং এর সামনে বিল্ডিং এর ছাদের উপরে একটা কালো বেটে লোককে হাত দেখতে পাই। ছাদের উপর বসে রেলিং এ পা ফাঁকে পা দুলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ কচলে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই সেখানে। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ভেতরে ঢুকতে যাব, ঠিক ঠিক করার পরপরই দেখি তোদের বাড়ির সামনে বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বেটে লোকটা। এক হাতে একটা থলের মতো ছিল, আবছা আলোয় দেখতে পাই থলে থেকে চুয়ে চুয়ে কি যেন একটা পড়ছে। লোকটা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে এবং হাতে থাকা থলেটা আমাকে ছুঁড়ে মারে। বারান্দার গিলে সেই থলেটা বাড়ি খেতেই আমার গায়ে রক্ত ছিটে আসে। সাথে সাথে আমি চিৎকার করে রুমের ভেতর ঢুকে পড়ি। নাইম এসব শুনে বলে, কই দেখি রক্ত, কই দেখাতো, কই তোর গায়ে রক্ত নেই তো, এক ফোঁটা রক্তের ছিটা ফোটাও নাই। ভাই সিগারেট খাচ্ছিস, খা, উল্টা পাল্টা জিনিস সিগারেটে ভরে ফুকলে তো এসবই দেখবি। ওর বন্ধু এক প্রকার রেগে গিয়ে গালাগাল করতে করতে বলতে থাকে, কথা শোন, তোর সাথে মজা করার মতো বয়স আমাদের কারোরই নাই। যা বলছি আমি মাত্র বলেছি, জানি তুই বিশ্বাস করছিস না, করবিও না। আমি তো তাও রুমে ফিরেছি, তুই হলে এখানে জ্ঞান হারাতে আমি বাজি ধরতে পারি। আসলে ঘটনা কি জানিস, ক্যান্সারের রোগীকে দেখে খুব সহজেই ভেবে নেওয়া যায় ক্যান্সারে আবার কেমন আহামরি রোগ। আমি হলে সহজেই কাবু করে নিতাম, কিন্তু রোগটা যার হয়েছে সে জানে যে আল্লাহই জানে যন্ত্রণাটা কিরকম, বাকিরা তা বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা নাই। তেমনি এই বিষয়ে। যাই হোক, তুই থাক তোর বাসায়, আমি ফজরের পরেই ভাই টাটা গুড বাই। তো ফজরের পরে সে বাড়ি থেকে চলে যায়। এদিকে নাইম চিন্তায় পড়ে যায়, ভুল ভাল কমন ঘটনা হলেও তো একসাথে এত কিছু হওয়ার কথা না। আর তাছাড়াও এসব অলৌকিক কিংবা ভৌতিক বিষয়ে ওর বিশ্বাস কোনোদিনই খুব একটা ছিল না। সে অনেকটা কৌতূহল হয়েই তার মাকে সব শেয়ার করে। ওর মা শোনা মাত্রই বকাবকি চিল্লাচিল্লি করে ওকে রাজি করে এক্ষুনি গ্রামে চলে আসতে। উপায় না পেয়ে সে গ্রামে ফিরে যায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে ইচ্ছে মতো বকাবকি করে, সারাদিন বাইরে ঘুরিস, যখন যেমন চাই করিস, আল্লাহ জানে কিসের উপর পাড়া দিয়েছিস, আল্লাহ জানে কি লেগে গেল আমার ছেলেটার পেছনে। তো নাইম কথাগুলো হালকার উপর নিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বলে যে আর এসব কিছু না, হিউম্যান ব্রেন ইলিউশন। কিন্তু ওর মা কোনো কথা না শুনে পরের দিন গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের পানি পড়ার একটা তাবিজ দিয়ে বলে, এটা 21 দিন পরে রেখো এবং এই পানিটা খেও। বাড়ি ফিরে নাইম মনে মনে নিজের কাছেই নিজে বলতে থাকে, কি এক জ্বালা রে ভাই, তাবিজ কবজ কেন, নামাজ পড়বো আল্লাহর কাছে সাহায্য করবো, তাবিজ কি রে ভাই। যাই হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায়। সকালে ওর ফোন একটা কল আসে রবিউল হসপিটালে। রবিউল ছিল সেই ছেলেটা যাকে সে বাসায় এনেছিল সেদিন ওর সাথে থাকার জন্য। খবরটা ওকে আরেকটা বন্ধু জানায়, অবস্থা খুব খারাপ, 2 হাতের রক কাটা ছিল, আরো অনেক কাহিনী, তুই পারলে আয়। নাইম বাসায় সবাইকে ম্যানেজ করে পরদিন শহরে যায়। রবিউলের জ্ঞান ফিরেছিল তখন। নাইম হসপিটাল রুমে ঢুকিয়ে ওকে জিজ্ঞেস করে, কিরে দেখে গেলাম তুই সুস্থ, তুই এখন এই অবস্থা কেন? রবিউল রেগে গিয়ে বলতে শুরু করে, যা হচ্ছে সব তোর কারণে। আমি তোকে বলেছিলাম তোদের বাসায় আমি কিছু দেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিস নাই। আমি বাসায় আসার পর থেকে স্বপ্নে ওই বেটে লোকটাকে দেখা শুরু করি। হসপিটালে আসার আগের রাতে আমার ঘুম ভাঙে, স্বপ্নে তোকে আর ওই বেটে লোকটাকে দেখি, তুই আর আমি আর
তুই আর আমি রুমে বসে ক্যারাম খেলছিলাম, হঠাৎ তোদের বাথরুম থেকে সেই বেটে লোকটা তোর রুমে এসে আমার দিকে মুখ করে তোর পেছনে দাঁড়িয়ে যায়। আমি হা করে তাকিয়ে আছি, কথা বলতে পারছি না। তুই এদিকে ক্যারামের গুটি নিয়ে ব্যস্ত। আমি তোকে হাতের ইশারা দিয়ে দেখাতে যাব যে নাইম ওখান থেকে সরে যা, তোর পেছনে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বেটে লোকটা খিলখিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে ওর বা হাত তুলে আঙ্গুল ছোটের কাছে চেপে ধরে ইশারায় আমাকে চুপ করে যেতে বলে। ওর ডান হাত ছিল দা টাইপের কিছু একটা। বেটে লোকটা তার হাতে রাখা দা দিয়ে তোর মাথায় কোপ দিয়ে মাথা আলাদা করে ফেলে। তুই মেঝেতে ছটফট করতে করতে একসময় নিথর হয়ে যাস। আমি চিৎকার দিয়ে দরজার সামনে চলে আসি বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু দরজা খুলতে পারছিলাম না। আমি দরজার সামনে অসহায় শিকারের মতো বসে কাঁপা শুরু করে দিয়েছি, আর তখনই বেটে লোকটা তোর নিথর শরীরটা নিয়ে বুকটা চিরে ফেললো। এবং আমি কাঁপতে কাঁপতে দেখছি আমার হাত পা কাজ করছে না। খেতে খেতে খানিকটা বেটে লোকটা রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে বলে, কিরে আমার দিকে নজর দিচ্ছিস কেন? তোর কি খাইতে মন চাচ্ছে নাকি? খাবি নাকি? নে আয় একসাথে খাই। এটা বলে সে তার দিকে আগাতে শুরু করে, মুখের সামনে জোর জবরদস্তি করে কিছু একটা খাওয়ানোর, কিন্তু কোনো মতেই তিনি মুখ খুলছিল না দেখে সে দা দিয়ে তার দিকে কোপ বসিয়ে দিয়ে দেয়। কোপ বসিয়ে দিতেই তিনি লাফ দিয়ে উঠে বিছানার উপর। তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য দৌড় দিতেই অন্ধকারের মধ্যে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, আমি স্পষ্ট শুনতে পাই আমার কানে কেউ একজন ফিস ফিস করে বলছিল, কিরে তুই তো খেলি না, আমি তো একাই খাইলাম পুরাটা, তোরটাও খাবো, ওই পরিবারের সবারটা খাবো। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। সকালে আমি নিজেকে দেখি আমি বিছানায় বসে আছি, পাশে মা আপু বসে আছে, টাওয়াল ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুভব করি আমার গা ভীষণ গরম এবং